নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়। প্রথমেই আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে আমার ধন্যবাদ জানাই, কারণ তারাই আমাকে সুযোগ করে দিয়েছে তোমাদের সঙ্গে আলাপচারিতা করার। তো আজকে আমরা পড়ব ইন্টারন্যাশনাল বিজনেস বা আন্তর্জাতিক কারবার, এবং এটা হচ্ছে শেষ চ্যাপ্টার তোমাদের সেমিস্টার 2-তে। এটা শেষ চ্যাপ্টার, ইন্টারন্যাশনাল বিজনেস বা আন্তর্জাতিক কারবার। দেখো, এর আগের চ্যাপ্টারে তোমরা জাতীয় যে কারবার সেটা তোমাদের পড়া হয়, ইন্টারনাল ট্রেড অর্থাৎ আভ্যন্তরীণ কারবার, সেটা তোমাদের পড়া হয়ে গেছে। এখন আমরা এসেছি আন্তর্জাতিক কারবারে। তো প্রথমে একটু বলা শুরু করার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো, আভ্যন্তরীণ কারবার বা ইন্টারনাল ট্রেড তোমাদের আগের চ্যাপ্টারে পড়া হয়ে গেছে, তোমরা পড়েছো। তো সেখানে তোমরা কি জেনেছো, যে যে কারবারটা সংগঠিত হচ্ছে উইদিন দা জিওগ্রাফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল বাউন্ডারি অফ আওয়ার কান্ট্রি। ভারতবর্ষের ম্যাপটাকে কল্পনা করো চোখে। তা ওই যে ভারতবর্ষের যে রাজনৈতিক এবং যে ভৌগোলিক যে আমাদের অবস্থান, ভারতবর্ষের যে ম্যাপ, এই ভারতবর্ষের মধ্যে যে কারবারটা অনুষ্ঠিত হয় তাকে আমরা বলেছি আভ্যন্তরীণ কারবার। কিন্তু আজকে আমরা বলবো আন্তর্জাতিক কারবার। দেখো, এই চ্যাপ্টারে তোমাদের মার্কস বরাদ্দ আছে কত? তোমাদের এখানে মার্কস বরাদ্দ আছে হচ্ছে, আমি একটু বলি, সেটা হচ্ছে তোমাদের এখানে মার্কসটা তোমাদের এখানে মার্কস বরাদ্দ আছে কত? 8 নম্বর এই চ্যাপ্টার থেকে আছে। এখান থেকে একটা 2 নম্বরের প্রশ্ন আসবে এবং দুটো 3 নম্বরের প্রশ্ন আসবে। কোনো 5 নম্বরের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসবে না। এখন প্রথমেই আমরা যেখানে ছিলাম, যে দেখো ডেফিনেশন কি বলছে, তাহলে এটা আমরা শিখলাম যে আভ্যন্তরীণ কারবার সেটা হয় ইন্টারনাল ট্রেড উইদিন দা জিওগ্রাফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল বাউন্ডারি অফ আওয়ার কান্ট্রি। আর এটা কি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ বিয়ন্ড দা জিওগ্রাফিক্যাল অ্যান্ড পলিটিক্যাল বাউন্ডারি অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ দুটি স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যে কারবার অনুষ্ঠিত হয়, যে কারবার হয়, তাকেই আমরা বলি আন্তর্জাতিক কারবার। অর্থাৎ দেশের ভৌগোলিক এবং রাজনৈতিক সীমারেখাকে অতিক্রম করে অপর কোনো স্বাধীন সার্বভৌম দেশের সঙ্গে যে কারবার হয় তাকেই আমরা বলি আন্তর্জাতিক কারবার। এখন এখানে ডেফিনেশনে কি বলছে দেখো, বলছে when the trading activities are extended beyond the political and geographical boundary of a country, it is called international trade। যেটা তোমাদের এক্ষুনি আমি বললাম, যে কোনো দেশের তার যে ভৌগোলিক এবং রাজনৈতিক যে মানচিত্র তার বাইরে গিয়ে যে কারবার। এখানে দেখো এর টাইপসটা কি, কত রকম হতে পারে: ইম্পোর্ট ট্রেড, এক্সপোর্ট ট্রেড এবং রি এক্সপোর্ট ট্রেড। অর্থাৎ 3 ভাগে আমরা ভাগ করতে পারি: আমদানি, রপ্তানি এবং পুনর্রপ্তানি। এখন আমদানিটা কি? আমদানিটা বলছে ইম্পোর্ট ট্রেড, দ্য ট্রেড হুইচ ব্রিংস গুডস টু হোম কান্ট্রি বাই পারচেজিং দেম ফ্রম অ্যানাদার কান্ট্রি ইজ কল্ড ইম্পোর্ট ট্রেড। যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো, ইন্ডিয়া বট এ মেশিন ফ্রম জাপান। ভারতবর্ষ জাপান থেকে একটা মেশিন কিনে আনলো। তাহলে এই যে বাণিজ্যটা সংগঠিত হলো, ভারতবর্ষ এবং জাপান দুটি হচ্ছে স্বাধীন সার্বভৌম দেশ, তাদের মধ্যে এই বাণিজ্যটা সংগঠিত হলো, সেটা ইম্পোর্ট ট্রেড। অর্থাৎ যখন কোনো দেশ অপর কোনো দেশ থেকে যখন কোনো দ্রব্য বা পরিষেবা সে নিয়ে আসবে, কিনে নিয়ে আসবে, সেটাকে আমরা বলবো আমদানি বাণিজ্য। নেক্সট কি আসছে দেখো বাবারা মায়েরা, এক্সপোর্ট ট্রেড, অর্থাৎ রপ্তানি বাণিজ্য। জাস্ট বিপরীত, যেটা আমদানি বললাম জাস্ট তার অপোজিট। when goods manufactured in country are sold in another country, it is regarded as export trade। যেমন বলছে দেখো, টি অ্যান্ড জুট সোল্ড টু ইউএসএ বাই ইন্ডিয়া। ভারতবর্ষ কি করছে,
তার টি এবং জুট অর্থাৎ চা এবং পাট সে কিন্তু রপ্তানি করছে, বিক্রি করছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। দেখো এখানেও ভারতবর্ষ এবং আমেরিকা দুটি স্বাধীন সার্বভৌম দেশ এবং তাদের মধ্যে এই বাণিজ্যটা সংগঠিত হয়েছে। এবং এরপরে কি হচ্ছে, ভারতবর্ষ সে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা সে অর্জন করছে। তাহলে আমরা কি শিখলাম, যখন কোনো দেশ অপর কোনো দেশে দ্রব্য বিক্রি করে সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, তাকে আমরা বলবো রপ্তানি বাণিজ্য। নেক্সট আসি, এই দুটো তো হয়ে গেল, এইবার আসছে রিএক্সপোর্ট ট্রেড। রিএক্সপোর্ট মানে কি, পুনর্রপ্তানি, অর্থাৎ একটা দেশ থেকে কিনে অপর কোনো দেশে সেটাকে বিক্রি করা এবং এর মাঝে কি হবে, এর মাঝে কিছু মুনাফা করে নেওয়া। ধরো আমি 100 টাকা পার কেজিতে কিনলাম, আমি 140 টাকা পার কেজিতে আমি বিক্রি করে দিলাম, তাহলে 40 টাকা পার কেজি আমার প্রফিট হয়ে গেল। যেমন একটা উদাহরণ দিয়েছি দেখো আমি, যে ইউএসএ ইম্পোর্টস টি ফ্রম ইন্ডিয়া। ভারতবর্ষ থেকে চা আমদানি করে নেয় কে, ইউএসএ আমেরিকা, এবং এক্সপোর্ট দ্য সেম টু জার্মানি, এবং জার্মানিকে সে সেটা বিক্রি করে। দেখো মজার কথা হচ্ছে বাবা, যে ভারতবর্ষ এই গল্পটা জানে না, কারণ ভারতবর্ষ যদি এই গল্পটা জানতো তাহলে ভারত তো ডাইরেক্ট জার্মানিকে সে তো বিক্রি করে পয়সাটা পেত। অর্থাৎ এটা মনে রাখবে যে যখন কোনো দেশ আমার থেকে আমদানি করে নিয়ে যাচ্ছে, সে কিন্তু আমাকে বলছে না যে আমি আমার দেশের ব্যবহারের জন্য এটা নিচ্ছি, না আমি কোনো অপর কোনো স্বাধীন সার্বভৌম দেশে বিক্রি করে আমি মুনাফা অর্জন করে নেব। কেন জানলে আমি তাকে কেন বেচবো, আমি ডাইরেক্টলি আমি জার্মানিকে বেচবো, তাকে কেন প্রফিটটা করতে দেবো। এইবার দেখো, এইবার ফিচার্সে আসি। ফিচার্স কি, এর বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে টু কান্ট্রিজ, দুটো দেশ এখানে ইনভলভ থাকবে, দুটি স্বাধীন সার্বভৌম দেশ এখানে জড়িত। নেক্সট কি, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, আমদানি এবং রপ্তানি, যেটা তোমাদের বললাম। নেক্সট হচ্ছে লিগাল ফর্মালিটিস, আইনের কচকচি অনেক বেশি, অনেক বেশি, কারণ এখানে মানতে হবে ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন। এটা তোমার দেশের অভ্যন্তরে হচ্ছে না যে তোমার দেশীয় আইন অনুযায়ী পরিচালিত হবে, দুটি স্বাধীন সার্বভৌম দেশের ব্যাপার, কাজে দুটি দেশের স্বাধীন সার্বভৌম দেশের আইন অনেকটাই অনেক ক্ষেত্রে আলাদা। কাজে এই সবটাকে কনসিডারেশনের মধ্যে নিয়ে এসে সবটাকে বিবেচনার মধ্যে নিয়ে আসতে হবে, বিকজ টু কান্ট্রিজ আর ইনভলভ। নেক্সট কি বলেছে, নেক্সট বলছে কাস্টমস ডিউটি, এখানে কাস্টমস ডিউটির ব্যাপার রয়েছে। নেক্সট লেন্দি প্রসিডিওর, এটা একটা অনেক দীর্ঘ প্রক্রিয়া, কারণ যখন আভ্যন্তরীণ ব্যবসা হচ্ছে সেটা তোমার দেশের সঙ্গে হচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে গুজরাটের ব্যবসা হচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে মহারাষ্ট্রের ব্যবসা হচ্ছে, পশ্চিমবঙ্গের সঙ্গে কেরালার ব্যবসা হচ্ছে, সেটা যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সেটা হবে, সেটা কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে হবে না, ওটা একটা দীর্ঘ একটা প্রস্তুতির ব্যাপার বা একটা দীর্ঘ সময় লাগে, তাই আমরা বলছি লেন্দি। নেক্সট গভর্নমেন্ট কন্ট্রোল, এখানে সরাসরি কিন্তু আমাদের দেশের সরকার কিন্তু হস্তক্ষেপ করবে, পরিষ্কার বলে দিলাম, দেশের সরকার হস্তক্ষেপ করবে, কারণ সেটা আন্তর্জাতিক বিষয়, দেশের সরকারের এখানে ইনভলভমেন্ট থাকবেই। নেক্সট বলছে কি, ফরেন কারেন্সি, এটা গোটাটাই হবে কিরকম হবে, এটা হবে বৈদেশিক মুদ্রায় হবে, বৈদেশিক মুদ্রা মানে পাউন্ডে হতে পারে, ডলারে হতে পারে, ইউরোতে হতে পারে, পরিষ্কার কথা। নেক্সট কি, নেক্সট বলছে হায়ার ডিগ্রি অফ রিস্ক, ঝুঁকি অনেক বেশি, তোমার আভ্যন্তরীণ ব্যবসার থেকে এখানে ঝুঁকি অনেক বেশি, কারণ আভ্যন্তরীণ ব্যবসা হচ্ছে উইদিন দা কান্ট্রি আর এটা বিয়ন্ড দা কান্ট্রি, তুমি দেশের মধ্যে একরকম করছো আর দেশের বাইরে গিয়ে কারবার করছো, দুটোর তোমার এটার ক্ষেত্রে অনেক বেশি হবে, ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তার রিস্ক অনেক বেশি। ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন, আন্তর্জাতিক আইন কানুন, একটু আগে আমি বলেছি, সেটা কিন্তু মান্যতা দিতে হবে। নেক্সট মিডলম্যান, এখানে মিডলম্যান আর ট্রান্সপোর্টেশন, এইগুলো কিন্তু মাথায় আমাদেরকে রাখতে হবে। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্স, অর্থাৎ এর গুরুত্ব কি, এই গুরুত্ব বা সুবিধা আমরা দুটো দিক থেকে করেছি, বেনিফিটস টু নেশন, অর্থাৎ দেশের পক্ষ থেকে যেমন করেছি, আবার বেনিফিটস টু বিজনেস ফার্মস, যে কারবারি প্রতিষ্ঠান নিয়োজিত রয়েছে তার দৃষ্টিভঙ্গি থেকেও আমরা এই সুবিধা বা গুরুত্বগুলোকে দেখেছি, এবং নেশন অর্থাৎ জাতি
অর্থাৎ দেশের পক্ষ থেকেও আমরা দেখেছি। তাহলে দেশের পক্ষ থেকে কি, আর্নিং অফ ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ দেশের যে বৈদেশিক মুদ্রা, এই বৈদেশিক মুদ্রা যে ভান্ডার সেটা অবশ্যই স্ফীত হবে, এটা অস্বীকার করার কিছু নেই। যখনই আমি বেশি বেশি করে দ্রব্য রপ্তানি করব, আমার বৈদেশিক মুদ্রার ভান্ডারটা স্ফীত হবে, এবং এটাই আবার কাজে লেগে যাবে যখন আমি দ্রব্য আমদানি করব, তখন সেখান থেকে আমি কাজে লাগাতে পারবো। নেক্সট, এফিসিয়েন্ট ইউজ অফ রিসোর্সেস, অর্থাৎ আমার যে রিসোর্সেস গুলো রয়েছে, আমার যে উপাদানগুলো রয়েছে, আমার যে সম্পদগুলো রয়েছে, আমি আরো ভালোভাবে সেগুলোকে কাজে লাগাতে পারছি। কারণ আমি আমার দেশের মানুষের প্রয়োজন তো মেটাচ্ছি, তারপরে আমি আমি অন্য দেশেও আমি সেটাকে রপ্তানি করছি। নেক্সট হচ্ছে কি, ইকোনমিক গ্রোথ, আমার দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, শ্রীবৃদ্ধি হবে, স্বাভাবিক কথা। ইমপ্রুভমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, যখনই আমার দেশের অর্থনৈতিক গ্রোথ হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, তার জিডিপি বাড়বে, কি হবে, সেই টাকাটা তো সরকার কি করবে, সরকার তো দেশের মানুষের জন্যই খরচ করবে, তাহলে দেশের মানুষের জীবনযাত্রার মানটা বাড়বে, সরকার আরো নতুন নতুন অ্যামেনিটিস মানুষকে দিতে পারবে, সেখান থেকে অনেক বেশি রাস্তা তৈরি হবে, সেতু তৈরি হবে, তাহলে মানুষের জীবনযাত্রার মানটা উন্নত হবে। সরকারি টাকা মানে তো মানুষের জন্যই ব্যয় করবে সরকার, ওয়েলফেয়ার কান্ট্রি। নেক্সট কি বলছে, ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি, অবশ্যই যখন জিডিপি বেড়ে যাবে, যখন গ্রোথ হবে, একটা কারখানা থেকে আরো আরো অনেক কারখানা হবে, সেখানে জব অপরচুনিটি অবশ্যই বাড়বে, কর্মসংস্থানের সুযোগ অনেক পরিমাণে বেড়ে যাবে। এবং আজকে ভারতবর্ষের বার্নিং সমস্যা, দেখো এখানে মানুষের কাজের সমস্যা, মানুষের কাজের সমস্যা, তাহলে মানুষকে কাজ দিতে হবে, তাহলে এই কাজ মানুষ কিন্তু পাবে, অনেক অনেক মানুষকে তাদের কাজ দেওয়া সম্ভব হবে, তাদের পরিবারটা উপকৃত হবে। নেক্সট দেখো কি বলছে, ডেভেলপমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন হবে, যখনই আমি তাদের সঙ্গে কারবারে লিপ্ত হব, তখন কি হবে, আমার সেই দেশের সঙ্গে সেই দেশ আমার বন্ধু হয়ে যাবে, সেই দেশ আমার বন্ধু হয়ে যাবে, সেই দেশের সঙ্গে আমার যে মৈত্রীর বন্ধনটা স্থাপিত হবে। এবং এটা জেনে রাখবে বাবারা, মায়েরা, যে এটা কূটনৈতিক চাল, অনেক সময় এসে যাবে কূটনৈতিক সম্পর্ক। তখন আমি যদি কখনো একটা জায়গায় অসুবিধায় পড়ি, আমার যত বন্ধু আমার বিশ্বে বাড়িয়ে রাখা যায় তত ভালো, তাহলে আমার পৃথিবীতে যত বন্ধু দেশ থাকবে তারা আমাকে সমর্থন করবে, তারা আমার পাশে থাকবে, তাই না? ক্লাসের রুমে তোমার যত বন্ধু থাকবে, তোমার সঙ্গে যদি কোনো সমস্যা হয়, তোমার বন্ধুরা তোমাকে সমর্থন করবে, তোমার একটা জোর। তেমনি ভারতবর্ষ যত এরকম বন্ধু, নতুন নতুন নয়া নয়া দেশের সঙ্গে আমরা বন্ধুত্ব মৈত্রী সম্পর্ক আমরা স্থাপন করতে পারবো আন্তর্জাতিক বাণিজ্যের মধ্য দিয়ে, একটা দু দেশের সুন্দর সম্পর্ক হবে, আমি বন্ধু বাড়িয়ে রাখলাম, তাতে তো আমার ক্ষতি কিছু নেই, কূটনৈতিক ক্ষেত্রে আমার সুবিধা হবে পরবর্তীকালে কখনো দরকার হলে। নেক্সট কি বলছে, স্টেবিলাইজেশন অফ প্রাইসেস, দারুণ কথা, দারুণ কথা, বুঝে নাও, প্রাইসটা ফ্ল্যাকচুয়েট করবে না। কেন করবে না, আমার যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা যদি বেশি হয়ে যায়, আমার দেশের মানুষের প্রয়োজনের পরেও যদি সেটা থেকে যায়, তখন কি হবে, সেই ইকোনমিক্সের ডিমান্ড এন্ড সাপ্লাই, তখন কিন্তু আমার ডিমান্ডের থেকে সাপ্লাই গেছে বেড়ে, প্রচুর সাপ্লাই আছে কিন্তু বাজারে অত ডিমান্ড নেই, তখন জিনিসের দামটা যাবে পড়ে। সেখানে আমি যদি অতিরিক্ত জিনিসটা আমি যদি বিদেশে যদি বিক্রি করে দিতে পারি, দেখো দুদিক থেকে আমার লাভ হলো, আমার জিনিসটা ওয়েস্টেজও হলো না, আমি বিদেশে বিক্রি করে দিয়ে আমি বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারলাম, যেটা কিন্তু ভবিষ্যতে আমার দ্রব্য আমদানি করতে কাজে লেগে যাবে। এইটা একদিক থেকে মস্ত সুবিধা হলো। আরেক দিকে কি হলো, তার প্রাইসটা স্টেবল রইলো, দামটা পড়ে গেল না, বাজারে সেই জিনিসের দামটা অধিক উৎপাদনের কারণে পড়ে গেল না। আমার এই বছরে প্রকৃতি সাথ দিয়েছে, আমার প্রচুর উৎপাদন হয়েছে, আমি কি করব, আমি যদি বিদেশে রপ্তানি করে দিতে পারি, আলু প্রচুর রপ্তানি হয়েছে, ফুল প্রচুর আমার উৎপাদন হয়েছে, আলু প্রচুর উৎপাদন হয়েছে, ফুল, তা আমার ফুলটা তো পচনশীল দ্রব্য, আমার তো পচে যাবে, নষ্ট হয়ে যাবে। প্রচুর ফুল উৎপাদন হয়েছে বলে তুমি প্রত্যেকদিন যদি 20 টাকার ফুল কেনো, তুমি হঠাৎ করে 100 টাকার ফুল কিনবে, তা তো কিনবে না, তাহলে ফুলটা নষ্ট হয়ে যাবে, পচনশীল দ্রব্য, আমি বিদেশে রপ্তানি করে দিলাম। তোমরা জানো এখান থেকে কত ফুল আমার রাজ্যেই আছে, আমার মেদিনীপুর জেলা পাঁশকুড়া ওই অঞ্চল থেকে কত ফুল, গ্লেডিওলাস, তারপরে গোলাপ, কত ফুল, সেগুলো প্রতিদিন আমার বিদেশে রপ্তানি হয়ে যায়, হল্যান্ডে যায়, আরো অনেক দেশে যায়। অর্থাৎ এই যে ভ্যালেন্টাইন ডে আসছে, এই সময় গোলাপের চাহিদা তুঙ্গে, এবং প্রচুর পরিমাণে সেটা যায়, এবং তারা প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে।
তাহলে দুদিক থেকে লাভ হলো। আমি হচ্ছে গিয়ে আমার অতিরিক্ত জিনিসটা বিক্রি করে দিতে পারলাম, সেটা নষ্ট হয়ে গেল না, সেটা স্টোরেজ হলো না, এবং আমি বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারলাম, যেটা কিনা আবার আমার যে দ্রব্যটা উৎপাদনে খামতি আছে, যে দ্রব্যটা আমাকে বিদেশ থেকে কিনতে হবে, তখন সেই বৈদেশিক মুদ্রাটা আমি কাজেও লাগাতে পারবো, প্লাস হচ্ছে আমার জিনিসের দামটা পড়ে গেল না। কি অপূর্ব। এবার দেখো, এবার আসছে কি, এবার আসছে কোয়ালিটি প্রোডাক্ট এট চিপার রেট। আমি অনেক উন্নত মানের জিনিস আমি পাবো অনেক কম দামে, কারণ আমার তো জিনিসটা অপচয় হচ্ছে না। তাহলে প্রত্যেকটা কনসার্ন তো উপকৃত হচ্ছে, তার তো জিনিসের এটা বাড়ছে, প্রোডাকশনটা বাড়ছে, কোয়ালিটিটা বাড়ছে। নেক্সট, সিকিউরিটি ফ্রম ফ্যামিন, এর ইনক্রিজ ইন গভর্নমেন্ট আর্নিং, অর্থাৎ মুনাফা বাড়বে, রাজস্ব বাড়বে, সরকারের রাজস্ব বাড়বে। আমি এক্ষুনি ফুলের উদাহরণ দিয়েছি, রাজস্ব বাড়বে। নেক্সট দেখো, বেনিফিটস টু বিজনেস ফার্ম। বিজনেস ফার্মের দিক থেকে কি বলবো, বলছে প্রসপেক্ট অফ হায়ার প্রফিটেবিলিটি, অর্থাৎ অনেক বেশি বেশি পরিমাণে তারা মুনাফা অর্জন করতে পারবে। ইউটিলাইজেশন অফ ম্যাক্সিমাম প্রোডাকশন ক্যাপাসিটি, খুব ভালো করে বোঝো, একটা বড় হাড়ি যেখানে 150 মানুষের বিরিয়ানি তৈরি হয়, তুমি সেই হাড়িতে যদি 30টা লোকের বিরিয়ানি তৈরি করো, তাহলে কি হাড়িটার ক্যাপাসিটি তুমি পুরো ইউজ করতে পারলে? পারলে না তো। তাহলে তোমার পার প্লেট বিরিয়ানির দামটা কিন্তু অনেক বেড়ে যাবে, কারণ ওই হাড়িটা কিন্তু তোমাকে কিনে আনতে হয়েছে অনেক টাকা দিয়ে। এবার তুমি যদি 150 প্লেট বানাতে পারো, দেখো ওই খরচটাই তোমার 150 প্লেটে ভাগ হয়ে যাবে। আর সেখানে তুমি 30 জনের বিরিয়ানি বানাও, তাহলে ওই খরচটাই তোমার 30 দিয়ে ভাগ হবে। তাহলে সেখানে আমরা জানি, যত আমরা লার্জ স্কেল প্রোডাকশনের দিকে যাব, যত বেশি উৎপাদন করতে পারবো, আমার পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট আমার তত কমে যাবে। তাহলে এখানে যত আমি বিদেশের বাজারে দ্রব্য রপ্তানি করতে পারবো, তাহলে তত বেশি বেশি করে আমি দ্রব্য উৎপাদন করতে পারবো। আমি বেশি উৎপাদন করেছি বলেই তো আমার দেশের মাটিতে বিক্রি করার পর আমি বিদেশের মাটিতেও বিক্রি করেছি। তাহলে এই যে হিউজ প্রোডাকশন, এর আমি সুবিধা নিতে পারবো, লার্জ স্কেল ইকোনমির সুবিধাটা আমি নিতে পারবো, কারণ পার ইউনিট কস্ট অফ প্রোডাকশনটা আমার কমে যাবে। নেক্সট কি বলছে, প্রসপেক্ট অফ গ্রোথ, আমার উন্নতি হবে, বিজনেসম্যানদের উন্নতি হবে, বিজনেস ফার্মগুলোর উন্নতি হবে। তারা আগে একটা কারখানা ছিল, সেখান থেকে এখন 3টে কারখানা হবে, কারণ যত যত বেশি বেশি করে সে রপ্তানি করবে, তত বেশি বেশি করে তার আর্নিংস হবে, এবং তত তার গ্রোথ হবে, তার প্রসপারিটি হবে। নেক্সট বলছে কি, এসকেপ ফ্রম ডোমেস্টিক কম্পিটিশন, এখানে যে কাঠথোট কম্পিটিশন, সেখান থেকেও আমি কিছু সুবিধা পেয়ে যাব, বা আমি সেটাকে কিছুটা হলেও এসকেপ করতে পারবো। নেক্সট, ইমপ্রুভড বিজনেস ভিশন, আমার যে কারবারি যে দৃষ্টিভঙ্গি, সেটাই পাল্টে যাবে, সেটা অনেক বেশি উন্নত হবে, অনেক বেশি আপ টু ডেটেড হবে। নেক্সট দেখো, আমরা বলছি ডিফারেন্স বিটুইন ইন্টারনাল ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, অর্থাৎ আভ্যন্তরীণ কারবার এবং আন্তর্জাতিক কারবারের মধ্যে ফারাক। প্রথমে কি বলছি, জিওগ্রাফিক্যাল স্কোপ, সেখানে বলছি ইন্টারনাল ট্রেড উইদিন দা বর্ডার্স অফ সিঙ্গেল কান্ট্রি, অর্থাৎ তোমাদের আগেও বলেছি, বারবার বললাম, যে একটা দেশের যে সীমারেখা, তার মধ্যে যখন হবে, তাকে আমরা বলবো অভ্যন্তরীণ বাণিজ্য। অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড অ্যাক্রস দা বর্ডার্স অফ মাল্টিপল কান্ট্রিজ, একাধিক স্বাধীন সার্বভৌম দেশের মধ্যে যখন হবে, তাকে আমরা বলছি আন্তর্জাতিক কারবার বা আন্তর্জাতিক বাণিজ্য। নেক্সট কি বলছে, রেগুলেটরি এনভায়রনমেন্ট, ইন্টারনালে কি বলছে, গভর্নড বাই ডোমেস্টিক লজ এন্ড রেগুলেশন, সেই দেশের অভ্যন্তরীণ যে নিয়ম কানুন প্রথা প্রকরণ সেটা অনুযায়ী হয়। আর এটা গভর্নড বাই ইন্টারন্যাশনাল লজ, ট্রিটিজ এন্ড এগ্রিমেন্টস, আন্তর্জাতিক যে ট্রিটি, আন্তর্জাতিক যে চুক্তি, আন্তর্জাতিক যে আইন নিয়ম কানুন প্রকরণ, সেটা অনুসারে হয়। নেক্সট হচ্ছে কারেন্সি ইউজ, এখানে ট্রানজাকশনস কন্ডাক্টেড ইন লোকাল কারেন্সি, স্থানীয় মুদ্রায়, দেশীয় মুদ্রায় সেটা নিয়ন্ত্রিত হয়। আর এখানে হয়, এখানে কি হয় দেখো, এখানে ইনভলভ মাল্টিপল কারেন্সিজ, ওই যে বলেছি ডলারে হতে পারে, পাউন্ডে হতে পারে, ইউরোতে হতে পারে, অনেকগুলি মুদ্রা এখানে ইনভলভ থাকে। নেক্সট কি বলছে, ট্যারিফস এন্ড ট্রেড ব্যারিয়ার্স, এটা জেনারেলি ফ্রি ফ্রম ট্যারিফস এন্ড ট্রেড ব্যারিয়ার্স, কোনো ব্যারিয়ার থাকে না, বাধা থাকে না ট্যারিফ এন্ড ট্রেড এর ক্ষেত্রে। এবং এখানে কি হয়, সাবজেক্ট টু ট্যারিফস, কোটাস এন্ড আদার ট্রেড ব্যারিয়ার্স, অনেক ট্রেড ব্যারিয়ার্স থাকে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে, একটা কোটা থাকে,
যে তুমি এই কোয়ান্টিটির বেশি তুমি বিক্রি করতে পারবে না, এরকম অনেক নিয়ম কানুন থাকে। নেক্সট কি আছে দেখো, নেক্সট হচ্ছে বলছে কালচারাল ডিফারেন্সেস, লিমিটেড কালচারাল ডিফারেন্সেস অ্যাজ পার্টিসিপেন্টস শেয়ার দ্য সেম কালচারাল কনটেক্সট। একই দেশের একই সংস্কৃতি, একই দেশের একই সংস্কৃতি, কাজেই সেখানে অনেক বেশি সেটা সিমিলার, কিন্তু এখানে সিগনিফিকেন্ট কালচারাল ডিফারেন্সেস। ইন্টারন্যাশনাল কারবার মানে কি, আন্তর্জাতিক বাণিজ্য মানে দুটো দেশ তার আলাদা আলাদা কালচার, আলাদা আলাদা তার কাস্টমস, আলাদা আলাদা তার সমাজ ব্যবস্থা, আলাদা আলাদা রকম তার রীতি, তার প্রকরণ, সেই অনুযায়ী সেখানে ডাইভার্স, হ্যাঁ, ডাইভার্স কনজিউমার প্রেফারেন্সেস, অর্থাৎ সেখানে মানুষের যে চাহিদা তারও ভিন্নতা আছে, আলাদা আলাদা রকমের, যেহেতু আলাদা আলাদা দেশ। নেক্সট লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন, কি বলছে, রিলেটিভলি সিম্পলিয়ার লজিস্টিক, অর্থাৎ আমার যে পরিবহনটা সেটা অনেক বেশি সরল, কারণ এটা দেশের মধ্যে উইদিন দা কান্ট্রি। আর এখানে বলছে অনেক বেশি কমপ্লেক্স, কারণ এটা কি হচ্ছে, এটা অন্য দুটো দেশ, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল শিপিং, কাস্টমস অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ইন্টারন্যাশনাল শিপিং আন্তর্জাতিক মানের, সেখানে সেখানে শিপিং, কাস্টমস এবং সব আলাদা আলাদা। নেক্সট কি হচ্ছে মার্কেট অ্যাক্সেসিবিলিটি, ইজিয়ার অ্যাক্সেস টু ডোমেস্টিক মার্কেট, এখানে প্রবেশ করা ঢোকা অনেক সহজ তুলনায়, আর রিকোয়ার্স আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ফরেন মার্কেট এন্ট্রি রিকোয়ারমেন্টস, এটা কিন্তু অনেক বেশি জটিল। নেক্সট লিগাল ফ্রেমওয়ার্ক গভর্নড বাই ইউনিফর্ম লিগাল ফ্রেমওয়ার্ক, যেহেতু একই দেশের ব্যাপার, একই রকমের আইনগত প্রথা প্রকরণ রয়েছে, কিন্তু এখানে সাবজেক্ট টু ভেরিফাইং লিগাল ফ্রেমওয়ার্কস অ্যাক্রস ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশে বিভিন্ন রকম তার লিগাল আইনগত বিভিন্ন ধারণা বা ধারা, সেটাকে মান্যতা দিতে হবে। নেক্সট কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, এখানে হচ্ছে কমপ্লায়েন্স উইথ ন্যাশনাল কোয়ালিটি অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড, এখানে জাতীয় মানের যেটা আমাদের সুরক্ষা সেই নীতিটা আমরা ফলো করি। আর এখানে কি করছি, এখানে করছি মাস্ট কমপ্লাই উইথ ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যান্ড সেফটি স্ট্যান্ডার্ড, আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক স্তরের যে আমার সেফটি অ্যান্ড সিকিউরিটির মেজারমেন্ট আছে সেটাকে আমাকে মান্যতা দিতে হয়। নেক্সট রিস্ক ফ্যাক্টর, এখানে অনেক কম, লোয়ার রিস্ক আভ্যন্তরীণ কারবারের ক্ষেত্রে, আর এখানে অনেক বেশি রিস্ক হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, কারণ পলিটিক্যাল ইনস্টেবিলিটি, হঠাৎ করে একটা দেশে পলিটিক্যালি ইনস্টেবল হয়ে গেল, সেখানে যে সরকার ছিল বা যে প্রথা ছিল সেগুলো সব রাজনৈতিকভাবে সব পাল্টে গেল, হঠাৎ করে একটা কিছু হয়ে গেল, তাহলে সেটা অনেক বেশি আমার কাছে ঝুঁকিপূর্ণ। যে রাজনৈতিক সুস্থিরতা ছিল একটা দেশে, কারণ এটা তো আমার হাতে নেই, এটা তো অন্য দেশের ব্যাপার, তা সেই দেশে একটা রাজনৈতিক অস্থিরতা হয়ে গেল হঠাৎ করে, আমি কি করব, সেটা তো আমার হাতে নেই, তাহলে সেখানে অনেক বেশি কিন্তু এটা অনেক বেশি মানে ঝুঁকিটা অনেক বেশি। নেক্সট আসছে কি দেখো, প্রবলেমস অর কমপ্লেক্সিটিস, জটিলতা, সমস্যা কি আন্তর্জাতিক বাণিজ্যের বা জটিলতা। 1 নম্বর কারেন্সি প্রবলেম, অবশ্যই কারেন্সি প্রবলেম, কারণ দুটো কারেন্সি ইনভলভ, সেখানে যে এক্সচেঞ্জ রেট, বিনিময় হার, সেটা সব সময় এক থাকবে না, ইট মে ভ্যারিজ, ইট মে ফ্লাকচুয়েট। তুমি আজকে চুক্তি করেছিলে, তোমার এটা সম্পন্ন হতে 6 মাস লাগলো, তাহলে আজকের রেট অফ এক্সচেঞ্জ আর 6 মাস পরের রেট অফ এক্সচেঞ্জ এক নাও হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, সমস্যা থাকতে পারে, সমস্যা হয়ে যাবে, তখন তখন কিন্তু টাকা পয়সার সমস্যা হয়ে যাবে। বারবার বলছি, আজকে তোমার টাকার সঙ্গে ডলারের যা এক্সচেঞ্জ রেট, তুমি চুক্তিটা করেছিলে, আর 6 মাস বাদে তুমি ডেলিভারি দিচ্ছ, তখন সেটা অনেক পরিমাণে চেঞ্জ হয়ে গেছে, তখন তো সেই এক্সচেঞ্জ রেটটা নেই, ডলার সঙ্গে পাউন্ডের সঙ্গে এক্সচেঞ্জ রেটটা অনেক কমে গেছে, তখন কি হবে, তখন তো অসুবিধা হবে, এটা চেঞ্জ হয়ে গেল। নেক্সট বলছে লিগাল ফর্মালিটিস, আমি বারবার বলছি যে একটা আভ্যন্তরীণ কারবারের ক্ষেত্রে তোমার যে আইনগত সত্তা, তোমার দেশের আইনগত সত্তা, আর এখানে ভিন্ন দেশের সঙ্গে তুমি কারবার করছো, তাহলে সেই দেশের যে আইন তোমার দেশের আইনের থেকে পৃথক হতেই পারে বা হবেই, সেক্ষেত্রে সেটাও তোমার একটা সমস্যার জায়গা। নেক্সট বলছে লেন্দি প্রসিডিওর, আমি আগেই বলেছি যে সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার, আজ বললে বাবা কাল ওটা হবে না। নেক্সট গভর্নমেন্ট কন্ট্রোল, সরকার তো হস্তক্ষেপ করবেই,
একটা আন্তর্জাতিক ব্যাপার, একটা দেশের সম্মান মান সম্মানের ব্যাপার, দেশের মুখ পুড়ছে কিনা সেটা সরকার দেখবে না? অবশ্যই দেখবে, অবশ্যই সরকার কিন্তু ইন্টারভেন করবে, কারণ তুমি অন্য একটা স্বাধীন দেশের সঙ্গে কারবার করতে যাচ্ছ, অত সোজা না। নেক্সট হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এইটা একটা সাংঘাতিক ব্যারিয়ার বাবা। এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ভাষাগত সমস্যা। এই ভাষার সমস্যাটা, সারা পৃথিবীতে তো একটা ভাষা চলে না। হ্যাঁ, ইংরেজি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু সব দেশ আবার ইংরেজি বোঝে না, অনেক জ্বালা। কাজে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার একটা থাকবেই। নেক্সট ল্যাক অফ ইনফরমেশন। এবং এই ল্যাঙ্গুয়েজের জন্য কি হয় বাবা, কথার মানে পাল্টে যায়। তুমি হয়তো একরকম বলছো, মানে হয়ে যাচ্ছে আরেক রকম, তা তো বুঝতে পারছে না। নেক্সট কি হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন। অনেক সময় তথ্যের অনেক ঘাটতি হয়, যেহেতু একটা অন্য দেশ, সেই দেশ সম্পর্কে তুমি অনেক কিছু সেই ব্যাপারটা জানতে চাও, কারবারি ক্ষেত্র সম্পর্কে, কিন্তু অনেক সময় তুমি পাবে না, তথ্যের ঘাটতি হবে, সমস্ত তথ্য তোমার কাছে মজুদ থাকবে না, সমস্ত তথ্য তোমার কাছে সাপ্লাইটা পাবে না, তুমি অসুবিধা হবে। নেক্সট কি বলছে ট্রান্সপোর্ট প্রবলেম। অত দূরের ব্যাপার, জাহাজে করে তোমার পণ্য যাবে, কখনো তোমার প্লেনে করে পণ্য যাবে, তো হবেই, স্বাভাবিক কথা। এক্সপোর্ট প্রসিডিওর। এইবার আমরা চলে যাব এক্সপোর্ট প্রসিডিওর, অর্থাৎ দ্রব্য রপ্তানি করার কতগুলো প্রসিডিওর আছে। এখন এই প্রসিডিওর যদি বলি বাবা বা মায়েরা, সঙ্গে সঙ্গে দেখো এই 1 2 3 4 5 6 যা দিয়েছি, এইভাবেই তোমাকে বলতে হবে। কারণ প্রসিডিওর কখনো একটাকে পাল্টে আরেকটা হয় না। তুমি বললে যে আগে আমি 4th সেমিস্টার দিয়ে দেবো, তারপরে বললে আমি 3rd সেমিস্টার দেবো, সেটা কি হবে? হবে না। তোমাকে 1st 2nd 3rd 4th দিয়েই উচ্চ মাধ্যমিকটা পাস করতে হবে। এইটা প্রসিডিওর। তোমার জেদ চলবে না যে আমি আগে 3rd সেমিস্টার দেবো বা আগে 4th সেমিস্টার দেবো, ওটা বললে হবে না বাবারা মায়েরা। তাহলে প্রসিডিওর মানেই স্টেপ, সেখানে পর 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 আসবে। কি আসবে দেখো, অনেক প্রসিডিওর আছে। তুমি আজকে বললেই কালকে দ্রব্য কিনতে পারবে না, বা আজকে বললেই কালকে দ্রব্য বেচতেও পারবে না অন্য দেশে। এটা এক্সপোর্ট নিয়ে আমি বলছি। তাহলে এক্সপোর্ট মানে তুমি তোমার দেশের জিনিস বিক্রি করতে চাইছো অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশে। সেখানে কি বলছো, নাম্বার 1 রিসিটস অফ এনকোয়ারি অ্যান্ড সেন্ডিং কোটেশন। আগে তুমি এনকোয়ারিটা তুমি পেয়েছো, এবং সেন্ডিং কোটেশন, তুমি তোমার দামটা জানাও, আগে দাম জানাও, তারপরে রিসিটস অফ অর্ডার, তারপরে দামে যদি তোমার তাদের পছন্দ হয়, তুমি এখান থেকে কি কি, তুমি চা বিক্রি করছো সাপোজ শ্রীলঙ্কায়, তা তুমি দামটা জানাও পার কেজি, তবে ওদের দাম পছন্দ হলে তোমাকে তো অর্ডার দেবে। রিসিটস অফ অর্ডার। নেক্সট অ্যাসেসমেন্ট অফ ক্রেডিট ওয়ার্দিনেস। তুমি দেখবে যে যে প্রতিষ্ঠান তোমার থেকে কিনছে তার ক্রেডিট ওয়ার্দিনেস কত, তোমাকে খোঁজ খবর নিতে হবে বাবা। তুমি এতগুলো টাকার পণ্য পাঠাচ্ছ, অত সোজা না, নট এ ম্যাটার অফ জোক। অর্থাৎ তারা এই টাকাটা পরিশোধ করতে পারবে কিনা, এটা তোমাকে জানবার চেষ্টা করতে হবে। নেক্সট হচ্ছে প্রকিউরমেন্ট অফ এক্সপোর্ট লাইসেন্স, তোমাকে লাইসেন্স বার করতে হবে। নেক্সট হচ্ছে প্রি শিপমেন্ট ফাইন্যান্সিং, জিনিসটা শিপে তোলার আগে একটা ফাইন্যান্সিং আছে, সেটা করে নিতে হবে। নেক্সট হচ্ছে প্রোডাকশন অর প্রকিউরমেন্ট অফ গুডস, তোমাকে গুডসটা তৈরি করতে হবে অথবা কিনে আনতে হবে, নাহলে কি পাঠাবে তুমি? তোমার যদি গুডসই না থাকে তুমি পাঠাবে এটা কি? নেক্সট হচ্ছে কি বলছে প্রি শিপমেন্ট ইন্সপেকশন, শিপে তোলার আগে তোমাকে কিছু ইন্সপেকশন করে নিতে হবে। নেক্সট অবটেইনিং এক্সাইজ ডিউটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এক্সাইজ ডিউটিটা যে ক্লিয়ারেন্স হয়েছে সেই সার্টিফিকেটটা তোমাকে নিতে হবে। অবটেইনিং সার্টিফিকেট অফ অরিজিন অফ গুডস, এইটা তোমাকে অবটেইন করতে হবে এই সার্টিফিকেটটা। রিজার্ভেশন অফ শিপিং স্পেস, তোমাকে যে জাহাজে করে তুমি পণ্যটা পাঠাবে শ্রীলঙ্কায়, বা তুমি যে পণ্যটা পাঠাবে জাপানে, তার জন্য তোমাকে শিপে জায়গা বুক করতে হবে, জাহাজে জায়গা নিতে হবে। নেক্সট কি বলছে প্যাকিং এন্ড মার্কেটিং, তোমাকে ভালো করে প্যাক করতে হবে, অত দূরের পথ যাবে, আজকে পাঠিয়ে কালকে পৌঁছে যাবে না। এখান থেকে তুমি গুজরাটে জিনিস পাঠাচ্ছ না, কি এখান থেকে তুমি দিল্লিতে জিনিস পাঠাচ্ছ না, এখান থেকে তুমি পাঞ্জাবে জিনিস পাঠাচ্ছ না, এখান থেকে তুমি পাঠাচ্ছ জিনিস জাপানে কিংবা কোরিয়ায়, দক্ষিণ কোরিয়ায়। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ইন্স্যুরেন্স অফ গুডস, এই দ্রব্যটার ইন্স্যুরেন্স করা থাকতে হবে, বীমা। নেক্সট কি বলছে কমপ্লিশন অফ কাস্টমস ফর্মালিটিস, কাস্টমস এর যে ফর্মালিটিস গুলো কাস্টমস ডিপার্টমেন্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা তোমাকে করতে হবে। নেক্সট কি বলছে অবটেনিং মেটস সার্টিফিকেট, সহ অধ্যক্ষের রসিদ, মেটস মেটস রিসিট, এটা তোমাদের অনেক সময় অবজেক্টিভেও আসে বা 2 নম্বরের প্রশ্নেও আসে, খুব জনপ্রিয় প্রশ্ন। সহ অধ্যক্ষের নোটিশ, সহ অধ্যক্ষের যে রসিদ, এই সহ অধ্যক্ষের রসিদটা তোমাকে নিতে হবে। নেক্সট পেমেন্ট অফ ফ্রেট অ্যান্ড রিসিট অফ বিল অফ ল্যান্ডিং,
নেক্সট প্রিপারেশন অফ এক্সপোর্ট ইনভয়েস, এক্সপোর্টের রপ্তানির চালান বানাতে হবে, ইনভয়েস বানাতে হবে। সেন্ডিং ডকুমেন্টস, ডকুমেন্টস গুলো আগে সেই দেশকে পাঠিয়ে দিতে হবে। অবটেইনিং পেমেন্ট, তারপরে তুমি টাকা পাবে, তাদের কাছ থেকে তুমি টাকা পাবে। এরপর কি আসছে? ইম্পোর্ট প্রসিডিওর। তাহলে এক্সপোর্ট প্রসিডিওরটা বলে দিলাম, এটা হচ্ছে অন্য দেশে বিক্রি করার ক্ষেত্রে। আর যখন ইম্পোর্ট করবে তুমি অন্য দেশ থেকে কিনে আনবে, তখনও তোমার কিছু কিছু রয়েছে, 10টা তোমার প্রসিডিওর রয়েছে, এটাও কিন্তু পরপর বলতে হবে। ট্রেড এনকোয়ারি, প্রথমে সেই অনুসন্ধানের বিষয়টা হলো। তারপরে প্রকিউরমেন্ট অফ ইম্পোর্টেন্ট লাইসেন্স, প্রকিউরমেন্ট অফ ইম্পোর্ট লাইসেন্স, অর্থাৎ তোমাকে লাইসেন্সটা সংগ্রহ করতে হবে। নেক্সট বলছে অবটেইনিং ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ অর্থাৎ বৈদেশিক মুদ্রার ব্যবস্থা তোমায় করতে হবে। তোমাকে তো পেমেন্ট করতে হবে। কি করে করবে? তুমি তো অন্য দেশ থেকে জিনিস কিনছো, তো কি করে পেমেন্ট করবে যদি না থাকে? প্লেসিং অর্ডার, অর্ডারটা প্লেস হলো। এইবারে কি হলো? অবটেইনিং এ লেটার অফ ক্রেডিট, একটা লেটার অফ ক্রেডিট তোমাকে নিতে হবে যে তোমার ক্রেডিট ওয়ার্দিনেস আছে। অ্যারেঞ্জমেন্ট অফ ফাইন্যান্স, তোমাকে ফাইন্যান্সের ব্যবস্থা করতে হবে, কি করে টাকা পরিশোধ করবে না হলে। নেক্সট অ্যাডভাইস ফর শিপমেন্ট রিসিভস, এটা নিতে হবে। রিটায়ারমেন্ট অফ ডকুমেন্টস, দেন গুডস অ্যারাইভাল, তোমার জিনিসটা এসে পৌঁছবে, অ্যান্ড কাস্টমস ক্লিয়ারেন্স করে তোমাকে ছাড়িয়ে আনতে হবে, নালে কিন্তু ওটা ওখানে আটকে থাকবে, বন্দরে আটকে থাকবে, পোর্টে আটকে থাকবে, তুমি কিন্তু পাবে না। তাহলে এই 10টা পরপর পরপর প্রসিডিওর তোমাকে মানতে হবে। নেক্সট কি আছে? ডকুমেন্টস রিকোয়ার্ড ইন ইম্পোর্ট ট্রানজাকশন, কি কি ডকুমেন্ট তোমার দরকার হবে? ট্রেড এনকোয়ারি দরকার হবে, প্রো ফর্মা ইনভয়েস দরকার হবে, ইম্পোর্ট অর্ডার দরকার হবে, লেটার অফ ক্রেডিট আমি আগেই বলেছি, শিপমেন্ট অ্যাডভাইস, বিল অফ ল্যান্ডিং, এয়ারওয়ে বিল, যদি আকাশপথে আনো সেক্ষেত্রে এয়ারওয়ে বিলটা লাগছে। এবং তুমি হয়তো কোনো কম্পিউটার রিলেটেড জিনিস আনছো, খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আনছো, হ্যাঁ, বা তুমি কোনো মেডিকেল ট্রিটমেন্টের, তুমি কোনো ওষুধ আনছো, জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ, বা কোনো ইনজেকশন নিয়ে আসছো, সেগুলো তোমাকে এক্ষুনি আনতে হবে। সেটা তো জাহাজ চড়ালে হবে না বাবা, ও জাহাজ এসে পৌঁছবে 6 মাস, ততদিনে তোমার রোগী তো মারা যাবে। কাজেই তার গলায় তো তার ফটোতে মালা ঝুলে যাবে, কাজেই অত সময় তো দেওয়া যাবে না। তাই জন্য সেটাকে উড়িয়ে আনতে হবে প্লেনে যত দ্রুততার সাথে সম্ভব। তাই জন্য সেখানে তোমার লেগে যাবে এয়ারওয়ে বিল, বিল অফ এন্ট্রি লাগবে, বিল অফ এক্সচেঞ্জ, সাইড ড্রাফট এবং ডক চালান, এইগুলো একটু জেনে রাখো। এই ডকুমেন্ট গুলো তোমার প্রয়োজন হবে। নেক্সট কি আসছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, ডব্লিউটিও। এই ডব্লিউটিও হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা। যে গ্যাট চুক্তি 1991 সালে কি হলো? 1991 সালে যে নয়া অর্থনৈতিক নীতি ভারতবর্ষ গ্রহণ করলো, নিউ লিবারালাইজেশন পলিসি, এবং সেখানে আমরা জানি কি, সেখানে আমরা জানি, একটু আমি বাড়তি তোমাদের বলে দিই, সেখানে আমরা কি জানি? সেখানে আমরা জানি এলপিজি। এলপিজিটা কি? লিকুইড পেট্রোলিয়াম গ্যাস নয়। এলপিজি মানে কিন্তু লিকুইড পেট্রোলিয়াম গ্যাস নয়। এল ফর লিবারালাইজেশন, পি ফর প্রাইভেটাইজেশন, এন্ড জি ফর গ্লোবালাইজেশন। ঠিক আছে, আমি কি বললাম আমি একটু লিখি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো আমি বলেছি এলপিজি, দাঁড়াও লেখার অপশনটা আসুক। দেখো আমি যদি লিখি এটা এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, অর্থাৎ আমি কি বলেছি? এলপিজি, ঠিক আছে। এলপিজি কি বললাম? এলপিজি হচ্ছে এটা হচ্ছে এলপিজি। এলপিজি মানে কি? এলপিজি মানে কিন্তু লিকুইড পেট্রোলিয়াম গ্যাসেস নয়। এলপিজি মানে হচ্ছে এই এল ফর হচ্ছে লিবারালাইজেশন, বা এটা হচ্ছে প্রাইভেটাইজেশন,
আর এটা হচ্ছে গ্লোবালাইজেশন। তাহলে আমি কি বললাম যে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এলপিজি, অর্থাৎ এটাকে বলছি উদারীকরণ, এইটাকে বলছি বেসরকারীকরণ, উদারীকরণ, এইটাকে বলছি বেসরকারীকরণ, বেসরকারীকরণ, এবং এটা হচ্ছে গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন। এই যে জিনিসটা যে হলো, এইটা এর ফলে কি হলো, সমস্ত কনসেপ্টটা পাল্টে গেল। এখন গোটা বিশ্ব হচ্ছে একটা গ্রাম, গোটা বিশ্ব হচ্ছে একটা গ্রাম। এবং সেখানে কি হয়েছে, সেখানে ডব্লিউটিও মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা উরুগুয়ে বৈঠক হয়েছিল, সেগুলো যাক তোমরা পরে এটা বিস্তারিত জানবে, এখন অত ডিটেলস দরকার নেই। এবং এর প্রধান কাজ কি, যদি এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যদি কোনো ডিসপিউট হয়, বিভিন্ন রকম ডিসপিউট হতে পারে, ট্রেড রিলেটেড হতে পারে, তারপরে পয়সা কড়ি রিলেটেড হতে পারে, সময়গত হতে পারে, চুক্তি ভঙ্গের হতে পারে, তখন এ কি করবে, এই যদি মেম্বার কান্ট্রি হয় তাহলে তাদেরকে বসিয়ে একটা নেগোসিয়েশন করিয়ে দেবে, একটা মিটমাট করিয়ে দেবে। তাহলে এখানে তার ক্যারেক্টারিস্টিক্সটা কি বলছে, মাল্টিল্যাটারাল ফ্রেমওয়ার্ক। নেক্সট কি বলছে, রুলস বেস সিস্টেম, এর কিছু আইন কানুন আছে, এ নিজের ইচ্ছা মতো চলবে না। যেমন ওয়ার্ল্ড ব্যাংক তোমরা জানো, এবং আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এটা হচ্ছে ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই প্রত্যেকের এক একটা আইন কানুন আছে। নন ডিসক্রিমিনেশন, অর্থাৎ সদস্য দেশদের মধ্যে ও কিন্তু কোনো ডিসক্রিমিনেট করবে না, যে এই কান্ট্রি আমার খুব কাছের, এই কান্ট্রিটা আমার কাছে প্রিয়, ওই কান্ট্রিটা একটু অপ্রিয়, এটা করবে না। পরিষ্কার বলছি, নন ডিসক্রিমিনেশন, অর্থাৎ ওর কাছে কোনো রকম কোনো ডিসক্রিমিনেশন নেই। ও যখন কোনো সমস্যার সমাধান করবে খোলা মনে খোলা চোখে সে করবে, তার কাছে দুজনই সদস্য দেশ, কাজেই কোনো রকম কোনো পক্ষপাতিত্বের এখানে জায়গা নেই, ডিসক্রিমিনেশন নেই। ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজম, যেটা এতক্ষণ বললাম যে ডিসপিউট হতে পারে, ডিসপিউট তো হবেই। একটা আন্তর্জাতিক বাণিজ্য করতে গিয়ে কোনোদিন কোনো দেশের সাথে কোনো দেশের কোনো ডিসপিউট হবে না, এটা কি হতে পারে? এটা তো স্বাভাবিক যে ডিসপিউট হতেই পারে। তাই ডিসপিউট হতে গেলে কি হবে, ডিসপিউট হয়ে গেলে ডিসপিউটটা মিটিয়ে দিতে হবে। এই ডিসপিউটটাকে মিটিয়ে দেওয়া, এটাই হচ্ছে বড় কাজ, যে কাজটা ও কিন্তু করে। নেক্সট কি বলছি, নেক্সট বলছে যে ট্রান্সপারেন্সি, অর্থাৎ প্রত্যেকটা কাজের মধ্যে একটা স্বচ্ছতা থাকবে, যেটাই হবে যে হ্যাঁ দুটো দেশের মধ্যে সমস্যা হয়েছে মিটিয়ে দিল, কিন্তু কোনো দেশ রাগ করবে না, অসন্তুষ্ট হবে না, কারণ ট্রান্সপারেন্টলি করেছে, যেটা করেছে অত্যন্ত স্বচ্ছতার সাথে করেছে, কারোর কিন্তু ও কোনো মানে কোনো অস্বচ্ছতা নেই এর মধ্যে। নেক্সট হচ্ছে সবটাই খোলামেলা, ডেভেলপমেন্ট ফোকাস, নেক্সট যাতে আন্তর্জাতিক বাণিজ্যের আরো উন্নতি হয় তার জন্য এরা চেষ্টা করে। নেক্সট কি বলছে, রেগুলার ট্রেড পলিসি রিভিউয়ার্স, প্রত্যেক সময় সে ট্রেড পলিসিটাকে রিভিউ করে যাচ্ছে, সব সময় সে একটা প্রসেসের মধ্যে প্রসিডিওরের মধ্যে রয়েছে। নেক্সট কি বলেছে, ফ্লেক্সিবিলিটি ফর স্পেশাল নিডস, যখন বিশেষ বিশেষ কোনো প্রয়োজন হবে তখন সে অনেক বেশি ফ্লেক্সিবল হবে। দেখো রিজিডলি কিছু হয় না, রিজিডলি কোনো জিনিসের কোনো সলভ হয় না, যদি সলভিং অ্যাটিটিউড থাকে তখন হতে হবে ফ্লেক্সিবল। নমনীয়তা না থাকলে তখন কিন্তু কোনোদিন কোনো সমস্যা মিটবে না। তাই নমনীয় ভাবে তার দৃষ্টিভঙ্গিতেই সেটা কিন্তু অনেক বেশি নমনীয়তা থাকবে। স্পেশাল নিড, যখন খুব বিশেষ কোনো প্রয়োজন আসবে। প্রমোশন অফ ফেয়ার কম্পিটিশন, কম্পিটিশন হোক, আমি বারবার বলছি আই এম নট দ্য এগেনস্ট অফ কম্পিটিশন, কিন্তু কম্পিটিশন মানে কি একটা ক্লাস 12 এর ছেলের সঙ্গে একটা ক্লাস 5 এর বাচ্চার দৌড়, না এটাকে আমি কম্পিটিশন বলি না। তোমার স্কুলের স্পোর্টসে তুমি 11 এর ছাত্র আর তুমি কি 6 এর বাচ্চার সঙ্গে দৌড়বে, এটা কম্পিটিশন না। কম্পিটিশন হোক, কেউ আপত্তি করেনি, 11-12 এর মধ্যে কম্পিটিশন হোক, 5-6-7 এর মধ্যে কম্পিটিশন হোক, অর্থাৎ কম্পিটিশনটা অনেক বেশি সমজাতীয় তার মধ্যে হোক, তবে না সেটা কম্পিটিশন। নাহলে তো আমি বলেই দিলাম যে তুমি জিতবে, 6 এর বাচ্চাটা হারবে। তাই কম্পিটিশনের আমি এগেনস্টে নই, কিন্তু সেটা যেন একটা মানে ফেয়ার হয়, কম্পিটিশনটা যেন ফেয়ার কম্পিটিশন হয়। এবার কি বলছে দেখো, নেক্সট বলছে কি যে
অ্যাডাপ্টেবিলিটি অফ চেঞ্জিং অফ গ্লোবাল ইস্যু, প্রত্যেক দিন এটা পাল্টে যাচ্ছে গ্লোবাল ইস্যুটা, এটা আন্তর্জাতিক কারবার বাবা, এখানে অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে আমাদের। আন্তর্জাতিক যে ইস্যুগুলো প্রত্যেক দিন পাল্টে যায় এবং তার সঙ্গে কিন্তু কোপ আপ করতে হবে, অ্যাডাপ্টেবিলিটি রাখতে হবে। নেক্সট অবজেক্টিভ কি বলছে ডব্লিউটিও, এর অবজেক্টিভ হচ্ছে প্রমোটিং ফ্রি ট্রেড, অর্থাৎ ফ্রি ট্রেড যাতে কোনো ব্যারিয়ার না থাকে, সব দেশ, আমি কি বলেছি একটা একটা গ্রাম, বিশ্ব এখন একটা গ্রাম। নেক্সট কি এনশিওরিং ফেয়ার ট্রেড প্র্যাকটিসেস, যে যে প্র্যাকটিস গুলো হোক সেগুলো ফেয়ার হোক, তার মধ্যে কোনো আনফেয়ার মিন্স না থাকে। অবশ্যই বাণিজ্য হবে, তার মধ্যে মুনাফাও হবে, কেউ বলেনি হবে না, এটা সত্যি কথা, কিন্তু ফেয়ারলি হোক। হোয়াই আনফেয়ার মিন্স স্ট্রেনথেনিং প্রেডিক্টেবিলিটি অ্যান্ড স্টেবিলিটি। নেক্সট ফেসিলিটেটিং ইকোনমিক ডেভেলপমেন্ট, যাতে অর্থনৈতিক উন্নয়ন হয়, সকল সদস্য দেশ যারা ডব্লিউটিওর মেম্বার তাদের যেন প্রত্যেকটা দেশের যেন উন্নয়ন হয় অর্থনৈতিকভাবে। সেটিং ট্রেড ডিসপিউট, সেটেলিং ট্রেড ডিসপিউট, আমি বারবার বলছি যে দ্বন্দ্ব, তোমার ক্লাসে তোমার সঙ্গে কোনো সহপাঠী বা সহপাঠিনীর দ্বন্দ্ব হলো, তখন কি করবে? তোমার টিচার সেটা মিটিয়ে দেবে, তোমার ক্লাস টিচার বা তোমার হেড স্যার মিটিয়ে দেবে, যে তোমাদের দুজনকে নিয়ে বসে মিটিয়ে দেবে। তাই এখানেও তাই, একটা মেটানোর জায়গা থাকা উচিত। সমস্যা দ্বন্দ্ব তো হবেই, একে অ্যাভয়েড করে তুমি থাকতে পারবে? কোনোদিন পারবে না। হ্যাঁ, কাজেই এটাকে মিটিয়ে দিতে হবে, সেই জায়গাটাই হচ্ছে সেটেলিং করে দেওয়া, মিটিয়ে দেওয়া ডিসপিউট গুলো, যে কারণে ডিসপিউট হয়েছে, যে কারণে মতবিরোধ হয়েছে, হ্যাঁ সেইটাকে মিটিয়ে দাও। নেক্সট কি বলছে প্রোভাইডিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং। ডব্লিউটিও অনেক কাজ করে বাবা, ওরা তোমাকে যদি সেরকম দেশটা যদি সেরকম ভাবে প্রযুক্তিগত উন্নতি না হয়, একটু পিছিয়ে পড়া দেশ হয়, তাহলে তাকে প্রযুক্তিগত সাহায্য করবে। কি বলছে তোমাকে? টেকনিক্যাল কথাটা বলছে না, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, টেকনিক্যাল শব্দটা দেখো, মার্ক করো, অর্থাৎ তোমাকে প্রযুক্তিগত সাহায্য করবে এবং তোমাকে ট্রেনিং দেবে, যাতে তুমি তোমাকে প্রশিক্ষণ দেবে, যাতে তুমি কোপ আপ করতে পারো। নেক্সট কি বলছে প্রমোটিং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, এইটা কিন্তু আমি বারবার বলছি যে তোমাকে সাস্টেনেবিলিটি অর্থাৎ সুস্থিত উন্নয়ন করছো মানে গাছপালা কেটে ধ্বংস করে দিলে, বন জঙ্গল কিছু রাখলে না, তাহলে বনের পশুগুলো কোথায় যাবে? সে কেন এসে মানুষের ঘরটা ভাঙছে এটা ভাবছো না? তুমি ভাবছো হাতিটা এসে মানুষের ঘরটা ভেঙে দিল লোকালয়, আরে সে তো বনে থাকতে পারছে না, সে তো বনে খাদ্য পাচ্ছে না, সেই কারণে এসছে। তুমি সুস্থিত উন্নয়ন করো। উন্নয়ন মানে হচ্ছে গিয়ে জঙ্গল উড়িয়ে দিয়ে গাছ কেটে দিয়ে নয়। হ্যাঁ, তোমার প্রয়োজন হচ্ছে গাছ কাটার, তুমি গাছ লাগিয়েছো, তুমি কি সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করেছো? কাজে ডব্লিউটিওর কিন্তু এদিকে নজর আছে, সে পরিষ্কার নজরদারি করছে যে তুমি করেছো কিনা, তুমি সুস্থিত উন্নয়ন দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা ভাবছো কিনা, না তুমি আজকের দিনের কথা শুধু ভেবে বলছো যে আমি তো থাকবো না, আমি তো পার পেয়ে যাবো। আরে তুমি থাকবে না, তোমার সন্তান সন্ততি তো থাকবে, পৃথিবীতে মানুষ তো থাকবে না, মানুষ থাকবে না, তুমি 30 বছর পর থাকবে না, কেউ কোথাও থাকবে না, তা তো নয়, এইটা ভাবো। এবং নেক্সট কি বলছে প্রোটেক্টিং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, বিভিন্ন যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আছে সেগুলোকে প্রোটেক্ট করা, সেটাও ডব্লিউটিওর একটা কাজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। নেক্সট সাপোর্টিং স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ, ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোকে সেফগার্ড দেওয়া। ওই একটু আগে আমি লড়াইয়ের কথা বলেছি যে তুমি 11-এ পড়ো, তুমি 6 এর বাচ্চার সঙ্গে দৌড়বে না, তাকে প্রোটেকশন দাও, সে 5, 6, 7 এর একটা গ্রুপ হোক। কাজে এই যে যারা স্মল এবং মিডিল এন্টারপ্রাইজ, তাদের জন্য একটা প্রোটেক্টিভ ব্যাপার থাকুক, তাদেরকে দাও প্রোটেকশন, এটাও কিন্তু ডব্লিউটিওর খেয়াল আছে, নেই তা নয়, তাদের চোখে নেই এটা ভেবো না। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে অ্যাডাপ্টিং অফ চেঞ্জেস অফ গ্লোবাল চেঞ্জেস। আমি বারবার বলছি যে বিশ্ব দ্রুত পাল্টে যাচ্ছে এবং সেই পাল্টে যাওয়ার কারণে তোমাকে কোপ আপ করতে হবে, তার সঙ্গে কিন্তু তোমাকে কোপ আপ করতে হবে, নালে কিন্তু বিপদ আছে। আচ্ছা, নেক্সট কি বলছে ফাংশনস অফ ডব্লিউটিও, কাজ কি করে? নেগোসিয়েশন ট্রেড এগ্রিমেন্টস, বারবার বোঝালাম, আর বলার দরকার নেই যে ট্রেড এগ্রিমেন্টস গুলো তার মধ্যে নেগোসিয়েট করে, অনেক সময় নেগোসিয়েটরের ভূমিকাটা নেয়। ইমপ্লিমেন্টিং ট্রেড রুলস,
যে রুলস গুলো সেগুলো ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে সাহায্য করে, সহযোগিতা করে। নেক্সট মনিটরিং ন্যাশনাল ট্রেড পলিসিস, ন্যাশনাল ট্রেড পলিসি গুলোকেও মনিটরিং করে দেয় অনেক সময়। নেক্সট রিজলভিং ট্রেড ডিসপিউট, বারবার বোঝাচ্ছি, অনেকবার বললাম যে ট্রেড ডিসপিউটটাকে কিন্তু রিজলভ করে দেবে, মীমাংসা করে দেবে, মিটিয়ে নেওয়া ভালো। কোনো জিনিসের সমস্যা রেখে দিলে তো কাজ হবে না, এগোতে পারবো না। নেক্সট কি প্রোভাইডিং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, এটাও বুঝিয়েছি যে যারা পিছিয়ে পড়েছে কারিগরি দিক থেকে এমন দেশ যদি থাকে, তাকে আফ্রিকার দেশগুলো তুলনায় কিছুটা পিছিয়ে আছে, ইউরোপের তুলনায় তাকে কিছুটা মদত দেবে, এগিয়ে যেতে সাহায্য করবে। নেক্সট বলছে কন্ডাক্টিং ট্রেড পলিসি রিভিউয়ার্স, ট্রেড পলিসি গুলো সদস্য দেশগুলোর সেগুলোকে ওরা রিভিউ করবে টাইম টু টাইম, এবং সে ব্যাপারে ওরা সবসময় কিন্তু নজরদারি রাখছে। প্রমোটিং ডেভেলপমেন্ট, উন্নয়ন হচ্ছে কিনা সদস্য দেশগুলোর। এনশিওরিং নন ডিসক্রিমিনেশন, বারবার বলেছি যে কোন রকম কোন ডিসক্রিমিনেশন করবে না, নন ডিসক্রিমিনেশন, সবাই এক, কেউ ওদের কাছের না, কেউ ওদের দূরের না। ওরা যখন মীমাংসা করতে বসবে একটা খোলা মনে বসতে হয়, মীমাংসা করতে বসতে হয় খোলা মনে, মনে কোনো রিজার্ভেশন নিয়ে বসে কোনোদিন কোনো কিছু মীমাংসা করা যায় না। তোমার যত প্রিয় হোক, তার যদি ভুল থাকে তোমাকে বলে দিতে হবে, তবে গিয়ে মীমাংসা হবে। কাজে ওরা কোনো ডিসক্রিমিনেট করবে না যে ও আমার কাছের, ও আমার দূরের, আমার মেম্বার মেম্বার। ডিসপিউট হয়েছে, ডিসপিউটটা কি করে আমি মিটিয়ে দেবো। নেক্সট কি হয়েছে, নেক্সট বলছে ফেসিলিটেটিং অ্যাক্সেশন অফ নিউ মেম্বার্স, নতুন মেম্বাররা যাতে আসতে পারে, এই ক্ষমতা যেন কোনো দেশ যেন কুক্ষিগত না করতে পারে, কোনো একটা শক্তিধর রাষ্ট্র সে যেন এই বিশ্ব বাণিজ্যের ব্যাপারটাকে কুক্ষিগত করে না নিতে পারে, নতুন দেশকে যাতে আসতে দেওয়া যায় ডব্লিউটিওর মধ্যে। নেক্সট অ্যাডাপ্টিং গ্লোবাল চেঞ্জেস, এবার এগ্রিমেন্ট অফ ডব্লিউটিও কি হয়, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, গ্যাট চুক্তি। এই গ্যাটের পুরো কথাটা জেনে নাও, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। নেক্সট এগ্রিমেন্ট অন এগ্রিকালচার, কৃষি সংক্রান্ত হতে পারে। এগ্রিমেন্ট অন ট্রেড রিলেটেড অ্যাসপেক্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, এটাকে সংক্ষেপে বলছে ট্রিপস। অর্থাৎ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের ক্ষেত্রে এখানে বিভিন্ন রকম কপিরাইট এবং বিভিন্ন রকম ইনোভেশন, হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলো কাজে লাগছে। হ্যাঁ ধরো ক্যান্সারের ওষুধ আবিষ্কার করে ফেললো কোনো দেশ, তখন এটা সঙ্গে সঙ্গে এটা এখানে লাগু হয়ে যাবে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে তোমার এগ্রিমেন্ট অন দা অ্যাপ্লিকেশন অফ স্যানিটারি অ্যান্ড সাইকোমেস্ট্রি, এই মেজার্স এখানে রেখে যাচ্ছে। নেক্সট এগ্রিমেন্ট অন টেকনিক্যাল ব্যারিয়ার্স টু ট্রেড, এগ্রিমেন্ট অন রুলস অফ অরিজিন, এগ্রিমেন্ট অন ট্রেড ফেসিলিটেশন, এটা লাগছে। হ্যাঁ ফেসিলিটেট করা, অ্যাকচুয়াল কথা হচ্ছে ফেসিলিটেট করা, তাহলে ট্রেডকে ফেসিলিটেট করা, যে তার যে এগ্রিমেন্ট হতে পারে। এগ্রিমেন্ট অন সাবসিডিয়ারিজ অ্যান্ড কাউন্টারভেইলিং মেজার্স, এগুলো একটু তোমরা দেখে নেবে। আন্ডারস্ট্যান্ডিং অন ডিসপিউট সেটেলমেন্ট, বারবার বলছি এই ডিসপিউট সেটেলমেন্ট কথাটা কিন্তু বারবার বলছি, এবং সেটা এগ্রিমেন্টের মধ্যেই থাকছে। এবং আন্ডারস্ট্যান্ডিং অফ ডিসপিউট সেটেলমেন্ট, ট্রেড পলিসি রিভিউয়ার্স, ট্রেড রিলেটেড ইনভেস্টমেন্ট মেজারমেন্টস, যেটা বলছে ট্রিমস। এরপরে দেখো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা পড়া হয়ে গেল। এইবার আমরা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করি। আমরা আগেই বলেছি যে এখানে কিন্তু তোমাদের 5 নম্বরের কোনো প্রশ্ন থাকবে না, 2 নম্বরের কোশ্চেন থাকবে এবং 3 নম্বরের প্রশ্ন থাকবে। তাহলে 2 নম্বরের প্রশ্নটা কি, সেটা কিন্তু একদম এক কথায় লিখলে হবে না। যেমন তোমাকে যদি বলে আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বোঝো, তুমি একটা বাক্যে লিখলে না, অন্তত 2 কি 3টে সেন্টেন্সে লিখতে হবে, একটা উদাহরণ দিতে হবে। 2 নম্বরের প্রশ্ন মাথায় রেখো, একটা উদাহরণ কিন্তু মাস্ট। তুই বলবে যে স্যার উদাহরণ তো চাইনি, না চাওয়ার কথা নেই, চাইবে না। আন্তর্জাতিক বাণিজ্য কাকে বলে তার মানে উদাহরণ ডিমান্ড করছে। উদাহরণ না দিলে পরীক্ষক বুঝবে কি করে যে তুমি এটা জানো, বিষয়টা খোলসা হয়েছে তোমার কাছে, পরিষ্কার হয়েছে। তোমাকে বলো রপ্তানি কাকে বলে, তুমি রপ্তানি কাকে বলে লিখলে উদাহরণ দিলে না, চলবে না। উদাহরণ এক্ষেত্রে মাস্ট দিতেই হবে। তাহলে হোয়াট ইজ ইন্টারন্যাশনাল ট্রেড, নেক্সট আন্তর্জাতিক বাণিজ্য বলতে কি বোঝো, ক্লাসিফাই ইন্টারন্যাশনাল ট্রেড, ক্লাসিফাই ইন্টারন্যাশনাল ট্রেড অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের শ্রেণীবিভাগ করো। রাইট এনি 2 ফিচার্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের যে কোনো 2টি বৈশিষ্ট্য বলো বা লেখো। রাইট এনি 2 বেনিফিটস অফ ইন্টারন্যাশনাল ট্রেড,
আন্তর্জাতিক বাণিজ্যের যে কোনো দুটি সুবিধা লেখো। রাইট এনি টু লিমিটেশনস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক বাণিজ্যের দুটি সীমাবদ্ধতা বা অসুবিধা লেখো। হোয়াট ইজ মেট রিসিটস, সহ অধ্যক্ষের রসিদ, আমি বলেছি খুব এটা আসে পরীক্ষায়। হোয়াট ডু ইউ মিন বাই লেটার অফ ক্রেডিট, হোয়াট ইজ শিপিং বিল, এ সমস্ত তোমরা কিন্তু রেডি করে যেও পরীক্ষায়। হোয়াট ইজ শিপিং অর্ডার, হোয়াট ইজ বিল অফ এন্ট্রি, রাইট এনি টু অবজেক্টিভস অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার যে কোনো দুটি হচ্ছে উদ্দেশ্য লেখো। রাইট এনি টু ফাংশনস অফ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থার যে কোনো দুটি কাজ লেখো। হোয়াট ইজ ইম্পোর্ট, অর্থাৎ আমদানি বলতে কি বোঝো। হোয়াট ইজ এক্সপোর্ট, রপ্তানি বলতে কি বোঝো। হোয়াট ইজ রি এক্সপোর্ট, পুনর্রপ্তানি বলতে কি বোঝো। এইবার তোমার 3 নম্বরের জন্য কি আসছে, রাইট দ্য ফিচার্স অফ ইন্টারন্যাশনাল ট্রেড। তুমি এক লাইন তার আগে একটা সংজ্ঞা দিয়ে দাও। তুমি বলবে চাইনি তো, চাওয়ার কথা নেই, তোমাকে ফিচার্স লিখতে বলেছে, তুমি একটা লাইনে লেখো, একটা বাক্যে একটা সহজ সরল সংজ্ঞা দিয়ে দাও। তারপর তুমি 3 নম্বর তো অন্তত 4টে কি 5টা অন্তত বৈশিষ্ট্য লিখে দাও। নেক্সট, রাইট দ্য বেনিফিটস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, অন্তত 4টে কি 5টা লেখো, 3 নম্বর আছে বলে। রাইট দ্য কমপ্লেক্সিটিস অফ ইন্টারন্যাশনাল ট্রেড, তুমি জটিলতা বা সমস্যাগুলি লেখো। ডিস্টিংগুইশ বিটুইন ইন্টারনাল ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড, পার্থক্যটা আমি দেখিয়েছি আমার এখানে। গিভ এ ব্রিফ পার্টিকুলার অফ দ্য এনি 3 ডকুমেন্টস ইউজ ইন এক্সপোর্ট ট্রানজাকশন, রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত হয় এমন যে কোনো 3টে ডকুমেন্ট, 3টে দলিলের বিষয়ে আলোচনা করো। শুধু নাম লিখলে হবে না কিন্তু বাবা, এখানে বলেছে ব্রিফ পার্টিকুলার, তার মানে শুধু তুমি 3টে নাম লিখে দিলে 3টে নম্বর আছে, তোমাকে 3 নম্বর দিয়ে দেবে? মোটেই দেবে না, একটু আলোচনা কিন্তু সংক্ষেপে হলেও করতে হবে। নেক্সট কি বলছে, রাইট দ্য ফিচার্স অফ ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তার ফিচার্স গুলি লেখো। রাইট দ্য অবজেক্টিভস অফ ডব্লিউটিও, ডব্লিউটিওর যে উদ্দেশ্য সেগুলি লেখো। স্টেট ব্রিফলি দ্য ফাংশনস অফ ডব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, বিশ্ব বাণিজ্য সংস্থা, তার কাজগুলি সংক্ষেপে লেখো। ঠিক আছে, আমাদের এই ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।